সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। দর্শক, আজ ১১২তম পর্ব। আমরা গাউটে আক্রান্ত আছি এমন অনেকেই আছেন যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে। দর্শক, আপনাদের জন্য আজকের আয়োজন। গাউট এবং গাউট নিয়ে যত ভুল ধারণা এবং গাউট সম্পর্কে সঠিক কি কি বিষয় আসলে খেয়াল রাখতে হবে এবং তার সঠিক চিকিৎসাটা কেমন, এই বিষয় নিয়ে আজ কথা বলার চেষ্টা করব। দর্শক, আমাদের আয়োজনের সাথেই থাকুন। আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই টফাসিট ইউপাসিট। মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি। আজকের আয়োজনে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সজীব। তিনি এমবিবিএস বিসিএস হেলথ, এমডি রিউমাটোলজি, ইসিআরডি সুইজারল্যান্ড, রিউমাটোলজি অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা। স্যার আছেন আমাদের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। জি, স্যার, ওয়ালাইকুম আমন্ত্রণ আসসালাম। জানাই আমাদের আয়োজনে। ধন্যবাদ। স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি। স্যার, আমি শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্যার, আপনার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে, ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে স্যার আপনাকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার। ধন্যবাদ। জি। আর স্যার, আমরা আজ গাউট নিয়ে কথা বলবো মূলত। স্যার, গাউট নিয়ে যারা ভুগছেন তারা আসলে জানতে চান যে এই গাউট থেকে আসলে কিভাবে আমরা যারা আক্রান্ত আছি তারা ভালো থাকতে পারবো, এবং অনেকের মাঝেই নানা রকম ভুল ধারণা হয়তো আছে। স্যার, সেই ভুল ধারণাগুলো আজ দূর করার চেষ্টা করব। স্যার, তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু শুরুতেই স্যার গাউটটা কি এই বিষয়ে আমার দর্শকদেরকে একটু জানাতে চাই। স্যার, যদি একটু বলে দিতেন যে গাউট অসুখটি আসলে কি স্যার। গাউট অনেকে একে গেটে বাত বলে থাকেন। এটা এক ধরনের বাতরোগ। যদি কোনো শরীরে, আপনার কারো শরীরে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন এক ধরনের ব্যথার সৃষ্টি হয়, জয়েন্টে ব্যথার সৃষ্টি হয়। মনে রাখতে হবে, বডিতে অনেক কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। ইউরিক অ্যাসিড বাড়লে যে গাউট হবে তা না। ইউরিক অ্যাসিড বাড়ার কারণে একটা নির্দিষ্ট টাইপের, নির্দিষ্ট ধরনের জয়েন্টে ইফেক্টেড হয়, জয়েন্ট আক্রান্ত হয় এবং এক ধরনের ব্যথার অনুভূতি হয়। ঠিক কিরকম? যে সাধারণত শরীরের দূরবর্তী যে জয়েন্টগুলো আছে, মূলত আপনার বুড়ো আঙ্গুল যেটাকে বলি, বুড়ো আঙ্গুলের গোড়াতে ইউরিক অ্যাসিড জমে গিয়ে এক ধরনের ব্যথা সৃষ্টি হয় এবং এই ব্যথাটা হঠাৎ করে ব্যথাটা হয়। সাধারণত দেখা যায় যে রাতের দিকে ব্যথাটা হয় এবং সকালবেলা আপনার ব্যথাটা প্রচন্ড রকম বেড়ে যায়। এই ধরনের যখন হঠাৎ করে কোনো একটা গিরাতে আপনার ব্যথা অনুভূত হয় এবং বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে বা ইউরিক অ্যাসিডের কারণে যখন এটা হয়, তখনই আসলে সেই রোগটাকে আমরা গাউট বা গেটে বাত বলে থাকি। ধন্যবাদ স্যার। সুতরাং আসলে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি স্বাভাবিকের থেকে বেশি হয় এবং এটা যদি কোনো অসুবিধার সৃষ্টি করে, ব্যথার সৃষ্টি করে, সেক্ষেত্রে সেটাকে গাউট বলা যেতে পারে স্যার। স্যার, জি, এই মানে যে ইউরিক অ্যাসিড, গাউট। মানে এখানে একটু বলতে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটাই কিন্তু গাউট না। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে যখন ব্যথার, শরীরে গিরাতে যখন ব্যথার কারণ হবে, ওটা ব্যথার সৃষ্টি করবে জয়েন্টে, তখন সেটাকে আমরা বলি গাউট। ধন্যবাদ স্যার। এই বিষয়টি আমার মনে হয় অনেকের মাঝেই হয়তো একটা ভুল ধারণা বিদ্যমান থাকে। আমরা হয়তো অনেক সময় রক্ত পরীক্ষায় সেটা ইউরিক অ্যাসিড লেভেলটা একটু বেশি দেখি এবং আমরা মনে করি আমি হয়তো গাউটে আক্রান্ত। সুতরাং স্যার কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করে দিলেন যে আসলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকা মানেই কিন্তু গাউট নয়। এর সাথে এই গাউট রোগটি ডায়াগনোসিস হওয়ার জন্য আরো অনেক কিছু কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। স্যার, এই গাউট অসুখে আসলে কারা বেশি আক্রান্ত হচ্ছেন স্যার? আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে সাধারণত একটা জিনিস মনে রাখতে হবে, গাউটে সাধারণত ইয়ং অ্যাডাল্ট থেকে ওল্ডার এজ যে কেউ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সাধারণত 45 বছরের মাঝে ইয়ংদের ক্ষেত্রে সাধারণত এটা মেলদের অ্যাটাক করে। মনে রাখতে হবে, সাধারণত মেনোপজের আগে মেয়েদের কিন্তু গাউট হয় না, ইউজুয়ালি হয় না, যদি না স্পেশাল কোনো কারণ থাকে। তার মানে 45 বা 50 বছরের ভিতরে সাধারণত এটা মেলদের হয়, পুরুষদের হয়। 45-50 বছর পরে এটা মেল এবং ফিমেল দুজনদের হতে পারে। অনেকে আমাদের কাছে নিয়ে আসেন যে 30-35 বছরের ফিমেল, ইউরিক অ্যাসিড বেশি, গাউট বলে ডায়াগনোসিস করা। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। মনে রাখতে হবে, ফিমেলদের, যার নারীদের, তাদের কিন্তু বডিতে একটা হরমোন থাকে, স্পেশাল হরমোন, এস্ট্রোজেন হরমোন। সেটার কাজ হলো বডি থেকে ইউরিক অ্যাসিডকে বের করে দেওয়া, ইউরিক ইফেক্ট আমরা বলে থাকি। সেই জন্য সাধারণত মেনোপজের আগে
আপনার ফিমেলদের ইউজুয়ালি গাউট হয় না যদি না কোনো স্পেশাল সেকেন্ডারি কোন কজ থেকে না থাকে। সাধারণত এই ক্ষেত্রে শুধু মেলদের হয়। আফটার 45-50 ইয়ার্স এর পরে মেল ফিমেল দুজনেই হতে পারে। ধন্যবাদ স্যার। দর্শক, চমৎকার আলোচনা চলছে গাউট নিয়ে রাজ টিভির পর্দায়। আপনাদের যদি গাউট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, গাউটের সঠিক চিকিৎসা নিয়ে কিছু জেনে নিতে চান, আমাদের লাইভ চলাকালীন সময় কমেন্ট সেকশনে নাম, বয়স, আপনার সমস্যার কথা বিস্তারিত লিখে কিন্তু জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনে কথা বলছি গাউট ভুল ধারণা এবং সঠিক চিকিৎসা নিয়ে। আমাদের এই আয়োজনটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আসলেই যাদের গাউট নিয়ে জানা প্রয়োজন, যারা গাউটের রোগী আছেন, তাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি। স্যার, গাউটে আমরা কি কি উপসর্গ মূলত দেখি? স্যার, আপনি উপসর্গ সম্পর্কে আমাদের একটা ধারণা দিয়েছেন আয়োজনের শুরুতে, আর একটু যদি স্যার বিস্তারিত আমাদের একটু জানাতেন। গাউটের ব্যথাটা হয় একটা ক্যারেক্টারিস্টিক, একটু নির্দিষ্ট সুনির্দিষ্ট রকমের একটা গাউট ব্যথা হয়। এই প্যাটার্নটাকে দেখলেই আমরা সাধারণত গাউট বলি। এটা সাধারণত কি হয়, প্রথমত একটা সিঙ্গেল জয়েন্টকে মানে একটা জয়েন্টকে আঘাত করবে, এটা হলো মূলত প্রধান কথা। ইউজুয়ালি সাধারণত সে একটা সিঙ্গেল জয়েন্টকে অ্যাটাক করে এবং সাধারণত শরীরের দূরবর্তী যে জয়েন্টগুলো আছে, সাধারণত দেখা যায় পায়ের বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, যেটা বললাম বৃদ্ধাঙ্গুল জাংশন বা মধ্য পা বা গোড়ালি, এই গিরাগুলোতে আক্রান্ত করে। কিন্তু একই সময় সাধারণত একটা জয়েন্টকে অ্যাটাক করে এবং দেখা যায় যে সাধারণত রাতের দিকে জয়েন্টটা হয়, সকালবেলা হঠাৎ হয়তো দেখা যায় পেশেন্ট ঘুমিয়ে আসে, হঠাৎ করে মধ্যরাতে প্রচন্ড তীব্র ব্যথা এবং সকাল আস্তে আস্তে ব্যথাটা খুব অনেক সিভিয়ার হয়ে যায়, ওই গিরাটা ফুলে যায়, লাল হয়ে যায়। সাধারণত গাউটের অ্যাটাকটা সাধারণত এই টাইপের হয় এবং এই ব্যথাটা সাধারণত 1 থেকে 2 সপ্তাহ থাকে। আপনি ব্যথার ওষুধ খান না খান, চিকিৎসা করেন না করেন, 1 থেকে 2 সপ্তাহের ভিতরে ব্যথাটা চলে যায় এবং এরপর একটা নির্দিষ্ট সময় পেশেন্ট রোগী ভালো থাকে। এরপর নির্দিষ্ট সময় পরে আবার অ্যাটাকটা হয়, সেটা এই জয়েন্টে হতে পারে, অন্য জয়েন্টে হতে পারে, কিন্তু ইউজুয়ালি প্রথম দিকে সাধারণত একটা জয়েন্টকে এফেক্ট করে, এটা মূল কথা। এবং দুইবার অ্যাটাক, যে একবার একটা অ্যাটাক হলো 1 থেকে 2 সপ্তাহ পর ভালো হয়ে গেল, 4 থেকে 5 মাস পর হয়তো আবার একটা অ্যাটাক হলো, এর মধ্যবর্তী সময় পেশেন্ট একদম সম্পূর্ণরূপে ভালো থাকে। এই সময় উনি কোনো ব্যথা ফিল করেন না, উনি বলে থাকেন যে সাধারণত স্যার আমার এর মাঝখানে কোনো ব্যথাই ছিল না, কিন্তু অল অফ এ সাডেন হঠাৎ করে আবার কোন একটা গিরাকে আক্রান্ত করে। এইভাবেই সাধারণত যে কোনো একই সময় একটা জয়েন্ট ইনভলভ করে। হ্যাঁ, পরবর্তীতে যখন বারবার এই অ্যাটাকগুলো হতে থাকে, একটা সময় যে দেখা যায় তখন মাল্টিপল জয়েন্টকে মানে বিভিন্ন কয়েকটা গিরাকে একসাথে আক্রান্ত করে, কিন্তু সাধারণত প্রথমেই কয়েকটা গিরাকে একসাথে আক্রান্ত করে না। একটা লম্বা সময় পার হওয়ার পরে, একটা স্টেজ হওয়ার পরে সেটা পলি আর্টিকুলার ক্রনিক গাউট হয়ে যায়। ইউজুয়ালি প্রথম থাকে সিঙ্গেল জয়েন্ট, নির্দিষ্ট একটা জয়েন্ট, পরবর্তী যখন বারবার অ্যাটাক হতে থাকে সেটা পরবর্তী ধাপে যে মাল্টিপল জয়েন্ট বা ক্রনিক গাউট হতে পারে। এটা হলো গাউটের মূল মানে হওয়ার বা গাউটের ধরন, ব্যথার ধরনটা এরকমই হয় সাধারণত। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার দর্শকদের কাছে বিষয়টি পরিষ্কার হলো যে আসলে গাউটের উপসর্গটা কিংবা ব্যথার ধরনটা আসলে কেমন। স্যার, এই যে উপসর্গের কথা আমরা জেনে নিলাম, এ ধরনের ব্যথা নিয়ে যখন রোগীরা আসছেন, স্যার এই হিস্ট্রি নিয়ে কি আসলে গাউট ডায়াগনোসিস করা যায় কিনা? স্যার, এছাড়া আর কি কি দেখে নেওয়ার আছে স্যার, ক্লিনিক্যালি কিংবা কোনো ল্যাব ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে কিনা স্যার? গাউটের মেইন ডায়াগনোসিস ক্লিনিক্যালি। একটা একটা রোগী এসে যখন বলে যে ওনার ব্যথার ধরনটা এরকম, প্রপার হিস্ট্রি যদি নেওয়া যায়, দেখা যায় যে পেশেন্ট 8-10 বছরে ভুগতেছে, এখন তো বিভিন্ন গিরাতে ব্যথা করে, কিন্তু ইনিশিয়ালি একদম প্রথম দিকে তার ব্যথার অ্যাটাকটা থাকে একদম টিপিক্যাল। সুতরাং আসলে হিস্ট্রি দেখে বোঝা যায় পেশেন্ট গাউট নাকি গাউট না। কারো কারো ক্ষেত্রে অনেকদিন গাউট থাকার কারণে জয়েন্টের ভিতরে ইউরিক অ্যাসিড জমা হতে 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 টোফাই হয়, সেটাকে আমরা একটা শক্ত চাকার মতো হয় জয়েন্টের পাশে, যেটাকে আমরা বলি টোফাই। সেটা যদি কোনো পেশেন্টের থাকে, সেটা আমরা ধরেই নিই তার গাউট, ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায়। ইনভেস্টিগেশন ক্ষেত্রে আসলে আমরা তো রক্ত পরীক্ষা এবং এক্স-রে এবং আল্ট্রাসাউন্ড করে আমরা দেখতে পারি। সাধারণত অ্যাকিউট অ্যাটাকের সময় আমাদের ইউরিক অ্যাসিড লেভেল কম থাকতে পারে, নরমাল থাকতে পারে, বেশিও থাকতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিড কম বা নরমাল হলেই যে সেটা গাউট হবে না তা না, কারণ অ্যাকিউট অ্যাটাকের সময় যখন ব্যথাটা থাকে তখন ইউরিক অ্যাসিডের পরিমাণ নরমাল থাকতে পারে, ইভেন কমও থাকতে পারে। সুতরাং বেশি থাকলে সেটা আমাকে হেল্প করবে, কিন্তু নরমাল থাকা বা কমে যাওয়া কিন্তু তার মানে না যে তা গাউট না, এটা কিন্তু বলা যাবে। তাহলে আমরা কি করতে পারি? এক্স-রে করতে পারি। এক্স-রে করে আমরা কি দেখি, সাধারণত অনেকদিন দীর্ঘদিন যদি গাউটে অ্যাটাক হয়, ওই জয়েন্টে আমরা ইরোশন থাকে, জয়েন্টটা ক্ষয় হয়ে থাকে এবং
আরেকটা কি করতে পারি, আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড করে জয়েন্টে দেখতে পারি ডাবল কন্ট্রোল সাইন, মানে যখন ওইখানে ইউরিক অ্যাসিড জয়েন্টের ভিতর জমা হতে থাকে তখন দুইটা লাইনের ক্রিয়েট করে। সাধারণত আমরা জয়েন্টে থেকে একটা লাইন, যখন ইউরিক অ্যাসিড হয় তখন আরেকটা লাইন তৈরি হয়, তাকে আমরা বলি ডাবল কন্ট্রোল সাইন। তখন আমরা মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারি যেটা গাউট। আরেকটা সবচেয়ে কনফার্মেটরি যদি হয়, যখন কোনো জয়েন্টে গাউট হয় সেই জয়েন্ট থেকে পানি বের করে, আমরা পোলারাইজড লাইট মাইক্রোস্কোপ করে আমরা যদি ইউরিক অ্যাসিড ক্রিস্টালটা দেখি তাহলে একদম 100% কনফার্মেটরি যেটা গাউট। এটা নিয়ে সন্দেহের আর কোনো ধরনের বিন্দু মাত্র কোনো অবকাশ থাকবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি, গাউটের চিকিৎসাটা কেমন স্যার? গাউটের চিকিৎসা, যে কোনো ধরনের চিকিৎসা সাধারণত দুই ধরনের হয়, একটা হলো ড্রাগ দিয়ে, একটা ড্রাগ ছাড়া। গাউটের চিকিৎসাটাকে আমরা এভাবে ভাগ করতে পারি, একটা হলো ড্রাগ ছাড়া যেটাকে আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, একটা হলো ওষুধ দিয়ে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। মনে রাখতে হবে, একবার যখন পেশেন্টের গাউট হয়ে যায়, আবার বলতেছি একবার যখন পেশেন্টের গাউট হয়ে যায় ট্রিটমেন্ট চলতে হবে লাইফ লং। সুতরাং ইউরিক অ্যাসিড বেশি দেখেই আমরা কিন্তু গাউট ডায়াগনোসিস করব না, কারণ ইউরিক অ্যাসিড বেশি থাকতেই পারে, একটা মানুষের 8, 9, 10 থাকতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে আসলে তার ব্যথার ধরনটা কি, অ্যাকচুয়ালি ওই ইউরিক অ্যাসিডের সাথে ওনার ব্যথার ধরন মিলে কিনা, বা অন্যান্য যে ডায়াগনোসিস গুলো বললাম সেগুলো মিলে কিনা, তখনই কিন্তু আমাদের গাউট বলতে হবে। কারণ আবার বলতেছি, একবার যদি একজন পেশেন্টকে আপনি গাউট হিসেবে লেভেল করেন, ডায়াগনোসিস করেন, তাকে কিন্তু লাইফ লং চিকিৎসা নিতে হবে, লাইফ লং ওষুধ খেতে হবে, লাইফ লং একটা লাইফস্টাইল মডিফিকেশন যেতে হবে। সুতরাং গাউট ডায়াগনোসিস করার আগে আমাদের কিন্তু বারবার চিন্তা করতে হবে যে আসলে এটা গাউট কিনা। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে তার কোমর ব্যথা, ইউরিক অ্যাসিড একটু বেশি। এর সবচেয়ে কমন ভুল ধারণা যেটা দেখা যায় যে কোমরে ব্যথা, ইউরিক অ্যাসিড একটু বেশি, গাউট বলে দেওয়া হলো। না, গাউটে কোমর ব্যথা হয় না বললেই চলে, ভেরি 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 রেয়ার। এক, আবার দেখা যায় বিভিন্ন গিরাতে ব্যথা, অনেক দিন ধরে ব্যথা, 5-6 বছর ধরে ব্যথা ভুগতেছেন, টানা ব্যথা ভুগতেছেন, ইউরিক অ্যাসিড একটু বেশি, তাকে বলে দেওয়া হলো গাউট। এটা একটা ভ্রান্ত ধারণা। আমি ফার্স্টে বলে দিচ্ছি যে ব্যথার ধরনটা হতে হবে স্পেসিফিক, হিস্ট্রিতে আমরা পাবো। সুতরাং যার প্রথম থেকেই বিভিন্ন গিরাতে ব্যথা এবং পারসিস্টেন্ট ব্যথা থেকেই যাচ্ছে, ব্যথা কমতেছে না, তার ইউরিক অ্যাসিড একটু বেশি, তাকে আমরা গাউট বলে দিচ্ছি, এটা কিন্তু বলা যাবে না। কারণ আবার বলতেছি, গাউট একবার ডায়াগনোসিস হয়ে গেলে সেজন্য লাইফ লং চিকিৎসা করতে হবে। এবং গাউট শুধু গাউটের চিকিৎসা না, এটা একটা মেটাবলিক সিন্ড্রোমের পার্ট হিসেবে হতে পারে। মানে যাই পেশেন্টের গাউট, তার দেখা যেতে পারে ডায়াবেটিস থাকতে পারে, তার হাইপার টেনশন থাকতে পারে, তার লিপিড প্রোফাইল মানে চর্বি, শরীরে চর্বির পরিমাণ অল্টার হতে পারে, পরিবর্তন হতে পারে। তো সবকিছু মিলিয়ে কিন্তু গাউটের চিকিৎসা করতে হয়। এবং গাউটের চিকিৎসা মূলত দুই রকম, একটা হলো নন ফার্মাকোলজিক্যাল, যেখানে আমাদের মূল কাজ হলো লাইফস্টাইল মডিফিকেশন এন্ড ডায়েট কন্ট্রোল। কিছু স্পেসিফিক ডায়েট আছে, সেই ডায়েটটাকে কন্ট্রোল করা, লাইফস্টাইল মডিফিকেশন করা, তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোল করা, প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করা, ওবেস মোটা থাকলে পেশেন্টের ওয়েট কমানো এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। এটা কিন্তু গাউটের চিকিৎসার অন্যতম প্রধান অঙ্গ, অন্যতম প্রধান অংশ। তারপর আরেকটা পার্ট হলো আমাদের ওষুধ দিয়ে যেটা করি, একটা হলো হঠাৎ করে যে ব্যথাটা হয়েছে সেই ব্যথাটা কমানো, এবং একটা হলো ওষুধ দেওয়া যাতে ইউরিক অ্যাসিড লেভেল শরীর থেকে কমে যায়। এই হলো মোটামুটি ওভারঅল 3টা ধাপের চিকিৎসা একজন গাউট রোগীর ক্ষেত্রে হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার এই যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছিলেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং সেই সাথে ডায়েটারি হ্যাবিট এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই স্যার। এক্ষেত্রে একজন গাউটের আক্রান্ত রোগী কি খেতে পারবেন এবং কি কি খাবার তাকে অ্যাভয়েড করতে হবে এবং তার লাইফস্টাইলটা কেমন হবে, স্যার এই বিষয়ে একটু যদি ধারণা দিতেন। আমাদের মাথায় রাখতে হবে গাউট আসলে কেন হয়, যখন শরীরে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। ইউরিক অ্যাসিড পরিমাণ কখন বাড়ে? অনেক কারণে বাড়তে পারে। শরীরে যদি কিডনির সমস্যা হয় সেখানে বাড়তে পারে, শরীরে যদি সোরিয়াসিস নামে রোগ থাকে সেটার জন্য বাড়তে পারে, কারো যদি ব্লাড ক্যান্সার থাকে সেখান থেকেও বাড়তে পারে। কেউ কেউ আছে কিছু স্পেসিফিক ড্রাগ খায়, সাপোজ ইকোস্প্রিন, থায়াজাইড ডায়াবেটিক্স, এর বিভিন্ন ধরনের ওষুধ আছে, বা টিবির ওষুধ, সেখান থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টের ওই কন্ডিশন গুলো আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, এটা যদি দেখি যে নাই, তাহলে বুঝতে হবে তার এই কারণগুলো না প্রাইমারি গাউট। তখন তার যে খাবার স্টাইল, লাইফস্টাইল আমি বলেছি যে তার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, হাইপারটেনশন কন্ট্রোল থাকতে হবে, মোটা থাকলে তার চিকন বা ওজন কমাতে হবে। খাবার ক্ষেত্রে বলা হয় যে শরীর যেসব খাবারে পিউরিন থাকে সেই সব খাবার খেতে না, কিন্তু মনে রাখতে হবে পিউরিন নাই এরকম খাবার খুব কম। মানে যে কোনো প্রোটিনে, সেটা উদ্ভিজ্জ হোক প্রাণীজ হোক, সেখানে কিন্তু পিউরিন থাকে। সুতরাং গাউট হলে যে সব খাবার, আমরা ইউজুয়ালি দেখি একটা ভ্রান্ত ধারণা যে পেশেন্টের গাউট নিয়ে আসে
বিশাল বড় একটা খাবারের লিস্ট নিয়ে আসছে যে স্যার আমাকে সব খাবার খাওয়া নিষেধ, এবং লিস্ট দেখে দেখা যাবে যে এই লিস্ট যদি ফলো করতে যায় তার জীবনে সব খাবার খাওয়াই বন্ধ করে দিতে হবে, এবং সেটা খুব একটা হেক্টিক একটা লাইফ লিড করে পেশেন্ট। আসলে এই টোটালি একটা ভ্রান্ত ধারণা। গাউটের ক্ষেত্রে এত কষ্ট করে এত লম্বা করে আমার খাবার লিমিট করার কোন কারণ নেই, কিছু স্পেসিফিক খাবার লিমিট করলেই আসলে অ্যাকচুয়ালি হয়ে যায়। সুতরাং আগে যে আমরা বলতাম যে স্যার সব শাকসবজি বন্ধ, সব ডাল বন্ধ, সব বীজ জাতীয় খাবার বন্ধ, সব মাটির নিচে খাবার বন্ধ, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণার উপরই আসলে এখনো আছে। কিন্তু এইসব খাবার বন্ধ করার কোনো কারণ নেই, কারণ প্রোটিন আসলে মেইনলি হলো আমরা যেটা বলি প্রোটিনে সাধারণত পিউরিন বেশি থাকে। প্রোটিনটা দুই রকম হয়, একটা উদ্ভিজ্জ প্রোটিন, একটা প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিনের ক্ষেত্রে আসলে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে উদ্ভিজ্জ প্রোটিনের ক্ষেত্রে আসলে আমাদের গাউটের সাথে সম্পর্ক খুব কম। উদ্ভিজ্জ প্রোটিন আমাদের খেলে গাউট বেড়ে যাবে, এটা মোটামুটি একটা ভ্রান্ত ধারণা। কিন্তু সাধারণত বলা হয় যে রেস্ট্রিকশন করতে বলা হয় প্রাণীজ প্রোটিন যেগুলো, যেই প্রাণী থেকে, যেমন রেড মিটটা কিন্তু একদম প্রহিবিট করে দেওয়া হয় না, লিমিট করে দেওয়া হয়। আমাদের দেশে প্রেক্ষাপটে রেড মিট খাওয়া খাওয়া হয় কম, আমরা রেড মিট খুব বেশি খাই না, এমনি তো খাই না। তারপর ইনিশিয়াল ক্ষেত্রে আমরা হয়তো বন্ধ করতে পারি, কিন্তু সেটাকে টোটালি বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। হয়তো পরবর্তী ধাপে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করতে পারি আপনি খাবেন, কিন্তু খুব লিমিটেড খাবেন। এরপর কি আমরা কি নিষিদ্ধ করতে পারি, আরেকটা হলো সেটা হলো ফ্রুক্টোজ কন্টেনিং ড্রিঙ্কস, মানে বাইরের যে ফ্রুট জুস গুলো আছে, আর্টিফিশিয়াল সুইটনার যেটা বলি আমরা, ফ্রুক্টোজ কন্টেনিং জুস। তারপর আমরা যে ড্রিঙ্কস, যে কোকা-কোলা, ফান্টা, মেরিন্ডা আমরা যেগুলো খাই, এগুলোতে আমাদের কি থাকে, ফ্রুক্টোজ থাকে। বডিতে যখন ফ্রুক্টোজ দেওয়া হয় সাথে সাথে সেটা পিউরিন হয়ে যায় এবং গাউটে অ্যাটাক হয় সম্ভাবনা থাকে। সুতরাং যাদের গাউট হয় তাদেরকে আমরা রেস্ট্রিক্ট করে দিই যে আপনারা এরকম আর্টিফিশিয়াল ফ্রুক্টোজ কন্টেনিং সুইটেনার দিয়ে যে ড্রিঙ্কসগুলো সেগুলো খাবেন না। তার মানে ক্যান জুস, ক্যান ড্রিঙ্কস এগুলো খেতে আমরা নিষেধ করি। আরেকটা ক্ষেত্রে যেটা নিষেধ করি সেটাকে আমরা বলি ওফাল। ওফাল বলি যে কোনো প্রাণীর ভিতরের অঙ্গ, মানে কি ব্রেন, মগজ, কিডনি, লিভার, যেটাকে কলিজা বলে থাকি, লাংস যেটাকে নরম কলিজা বলে থাকি, গুর্দা, কিডনি, হার্ট, এই খাবারগুলো খেতে আমরা নিষেধ করি, কারণ এই খাবারগুলোতে প্রচন্ড রকমের পিউরিন থাকে, অনেক বেশি রকম থাকে। এই খাবারগুলো খেতে আমরা টোটালি নিষেধ করে থাকি। তার মানে আমরা মূলত নিষেধ করে থাকি দুইটা খাবার, একটা হলো ওভাল, যেটা প্রাণীর ভিতরের অঙ্গ এক। দুই নাম্বার হলো যে আর্টিফিশিয়াল বা ফ্রুক্টোজ কন্টেইনিং যে ড্রিঙ্কস গুলো আছে সেগুলো, এই দুটো আমরা নিষেধ করে থাকি। আর যেটা কম ক্ষেত্রে করি সেটা হলো আমাদের সি ফুড, বা এটাকে আমরা ইনিশিয়ালি নিষেধ করে থাকি যে সি ফুড এবং শেল ফিশ, যেমন আপনার চিংড়ি, শামুক, ঝিনুক, এগুলো ক্ষেত্রে না করে থাকি। রেড মিটটাকে কম করে দেবো, আর কোনটাকে এনকারেজ করি, যে কোনো ধরনের ভেজিটেবলস পরিমিত পরিমাণে যে কোনো ধরনের ভেজিটেবলস আমরা এনকারেজ করে থাকি। আগে যে ধারণাটা ছিল যে কোনো অনেক ভেজিটেবলস নিষিদ্ধ করে দেওয়া, সেটা করার কোনো কারণ নেই। আপনি যে কোনো ভেজিটেবলস খেতে পারবেন পরিমিত পরিমাণে, এক। যে কোনো ডাল খেতে পারবেন পরিমিত পরিমাণে, দুই। এবং লো ফ্যাট ডেইরি মিল্ক, আপনি দুধ খাবেন লো ফ্যাট। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে স্যার বলে যে স্যার আমার এই একটা স্পেসিফিক খাবার খেলে আমার বাড়ে, সেই ক্ষেত্রে তাকে আমরা ইন্ডিভিজুয়ালাইজ ওই খাবার প্রতি না করে দিতে পারি। যে উনি বলে স্যার আমার এই ডালটা খেলে পারে বা এই সবজিটা খেলে পারে, তার ক্ষেত্রে বলে দেয় যে আপনি এটা খাবেন না। কিন্তু ওভারঅল যে গ্রস কোনো সবজি খাবেন না, কোনো মাটির নিচে খাবার খাবেন না, কোনো ডাল খাবেন না, কোনো বিচিজাত খাবার খাবেন, এটা একটা আসলে ভ্রান্ত ধারণা। সুতরাং খাবারের ক্ষেত্রে কিছু স্পেসিফিক লিমিটেশন করলেই আমরা আসলে অ্যাকচুয়ালি গাউট থেকে অনেকাংশেই রিলিফ পেতে পারি। মুক্ত বলা যাবে না, রিলিফ, ব্যথাটাকে কমিয়ে আনতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলছিলেন আলোচনার প্রেক্ষিতে যে গাউট আসলে একবার যখন একজন রোগীর ডায়াগনোসিস হয় তিনি গাউটে আক্রান্ত, তিনি আসলে সবসময় গাউটে আক্রান্ত। স্যার, এক্ষেত্রে চিকিৎসাটাও কি লাইফ লং চালিয়ে যেতে হয় কিনা, ওষুধ সেবনও কিংবা এই যে স্যার লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি হ্যাবিটের কথা বললেন, এগুলো কি স্যার লাইফ লং মেনটেন করতে হয় কিনা, এ বিষয়ে স্যার একটু যদি ধারণা দিতেন। হ্যাঁ, সবগুলো লাইফ লং। লাইফস্টাইল মডিফিকেশন হতে হবে লাইফ লং, ড্রাগও লাইফ লং। হ্যাঁ, এক্ষেত্রে ড্রাগের ডোজের পরিমাণ অ্যাডজাস্ট করতে হয়। প্রথম প্রথম দেখা যায় যে আমরা যখন ড্রাগ দিই, ইউরিক ড্রাগ, সেটা আস্তে আস্তে বাড়াতে থাকে। একটা আমাদের টার্গেট থাকে যে সেরাম ইউরিক অ্যাসিড লেভেল 6 এর নিচে আসা আগ পর্যন্ত আমরা ড্রাগের ডোজ 1 মাস 3 থেকে 4 সপ্তাহ পর বাড়াতে থাকি। যখন ইউরিক অ্যাসিড লেভেল কমে যায়, আমাদের টার্গেট লেভেল চলে আসে, পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন হয়ে যায়, তখন আমরা আবার ওষুধ কি করতে পারি, কমাতে থাকি। কমাতে কমাতে লোয়েস্ট ডোজে এনে রাখি, কিন্তু সেটা হতে হয় লাইফ লং, মানে আমাদের যেটাই চিকিৎসা করি লাইফ লং। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি সেকেন্ডারি গাউট হয়, যেটা আমরা বলেছি, কারো কারো সোরিয়াসিস হতে পারে, কেউ টিবির ওষুধ খাচ্ছে,
কেউ আপনার ব্লাড ক্যান্সার ভুগতেছে, ওনাদের ক্ষেত্রে লাইফ লং নাও লাগতে পারে। কিন্তু যাদের প্রাইমারি গাউট, কোনো সেকেন্ডারি কজ নেই, ওনাদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন এবং ট্রিটমেন্ট আসলে অ্যাকচুয়ালি লাইফ লংই লাগে। ধন্যবাদ স্যার। স্যার, গাউট যেহেতু একটা লাইফ লং চিকিৎসার প্রয়োজন হয় গাউটের ক্ষেত্রে, সেকেন্ডারি ক্ষেত্রগুলো বাদ দিয়ে স্যার আপনি যেটি বলছিলেন, স্যার এই যে আমরা তো আসলে আমাদের দেশের মানুষের কথা যদি বলি, আমরা রোগী হিসেবে আসলে খুব বেশি ভালো না। আমরা চিকিৎসা হয়তো কিছুদিন চালিয়ে এরপর আর চালাতে চাই না, কিংবা স্যার ঔষধ সেবনে অবহেলা করি, কিংবা যে পরামর্শগুলো ডাক্তার দেন আমরা অনেক ক্ষেত্রে আসলে হয়তো মেনে চলি না। স্যার, এই যে ভুলগুলো আমরা করছি, এই ভুলগুলোর পরিণতি স্যার কি হতে পারে? অর্থাৎ আমি আচ্ছা, জানতে চাচ্ছি, সঠিক চিকিৎসাটা না হলে স্যার কি কি আহ আহ, জটিলতা তৈরি হতে পারে গাউটের মাধ্যমে? হ্যাঁ, আমাদের যে বললাম পেশেন্টকে আসলে কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো চিকিৎসা লাইফ লং আমরা অবশ্যই পেশেন্টকে খুব ভালো কাউন্সিলিং করতে হবে। পেশেন্টকে বুঝতে হবে যে ইউরিক অ্যাসিড বেশি থাকলে শরীরে কি কি ক্ষতি হতে পারে। একটা হলো বিভিন্ন গিরা গিরা আপনি ব্যথা আক্রান্ত হবেন, নাম্বার ওয়ান। দীর্ঘ সময় থাকলে আপনার ওই জয়েন্টটা ড্যামেজ হয়ে যাবে, এবং যে জয়েন্টটা ড্যামেজ হবে, ড্যামেজ পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, ইরোশন যেটা হবে। দুই, এই ইউরিক অ্যাসিড বিভিন্ন অঙ্গে জমা হতে পারে, যেমন কিডনি দিয়ে যায়, কিডনিতে জমা হতে পারে, সেখানে স্টোন হতে পারে, কিডনিকেও ড্যামেজ করতে পারে। তারপর আমাদের বলি সিভিডি রিস্ক ফ্যাক্টর, মানে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর হিসেবে ইউরিক অ্যাসিড থাকে। সুতরাং ইউরিক অ্যাসিড যদি শরীরে বাড়তে থাকে, কার্ডিওভাস্কুলার অ্যাটাক বেড়ে যাবে, যেমন স্ট্রোক হওয়ার চান্স থাকে, হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে, মানে এমআই যেটা বলি। সুতরাং এরকম বিভিন্ন অঙ্গে ডিপোজিট হয়ে ওই অঙ্গগুলোকে ক্ষতি করতে পারে। সুতরাং আসলে অনেক ভয়াবহ পরিণতির দিকেও যেতে পারে এই গাউটের চিকিৎসা সঠিকভাবে না হলে। আমরা আসলে এই ব্যাপারে সচেতন হব, এবং আমরা যারা গাউটে আক্রান্ত আছি তারা সঠিক চিকিৎসা নিব। স্যার, গাউটের রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কি কি স্যার ভুল ধারণা রোগীদের মাঝে স্যার দেখছেন? প্রথম হলো ডায়াগনোসিস সবচেয়ে বেশি ভুল ধারণা হয়। আমাদের কাছে যেমন পেশেন্ট আছে, দেখা যায় ইউরিক অ্যাসিড 7, 8, তাকে গাউট বলে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, হাইপার ইউরিসিমা মানে ইউরিক অ্যাসিড বেশি থাকে এক জিনিস, গাউট কিন্তু আরেক সম্পূর্ণ জিনিস। ইউরিক অ্যাসিড বাড়লেই আমরা ওষুধ দিব না। আমরা ইউরিক অ্যাসিডের কয়েকটা ভাগ করি, একটা হলো সিভিয়ার অনেক বেশি, 13 বেশি থাকে, একটা থেকে মডারেট বেশি, 8 বেশি থাকে, একটা 6 থেকে 8 ভিতরে থাকে। যদি কোনো পেশেন্টের 13 বেশি থাকে, লাইফ স্টাইল মডিফিকেশন হয়ে গেছে, 3 থেকে 6 মাস দেখতেছে হচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো তাকে আমরা ওষুধ দিতে পারি গাউট ছাড়াও। কিন্তু যাদের 6 থেকে 13 ভিতরে কোনো ধরনের গাউটে অ্যাটাক নেই, বা কিডনিতে কোনো স্টোন হচ্ছে না ইউরিক অ্যাসিডের জন্য, সেক্ষেত্রে আসলে ওষুধ দেওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে লাইফ স্টাইল মডিফিকেশন ইজ এনাফ, যথেষ্ট। এটা সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা যে ইউরিক অ্যাসিড বেশি স্যার আমার গাউট, ফিমেলরা আসতেছে স্যার আমার গাউট। কিন্তু ফিমেল পেশেন্ট আবার বলেছি যারা 45 বছর কম, তাদের গাউট হওয়ার চান্স খুবই কম যদি সেকেন্ডারি কোন কজ না থাকে। সুতরাং তাদের ক্ষেত্রে গাউট বলে দেওয়ার সুযোগ কম। আবার আছে বিভিন্ন গিরা গিরা ব্যথা, কোমরে ব্যথা, গাউট বলে দিচ্ছি। সুতরাং সবচেয়ে বড় ভুলটা হয় ডায়াগনোসিস ক্ষেত্রে। এবং ওই যে বললাম, ডায়াগনোসিস হওয়ার পরই তাদেরকে খাবারে একটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে। একটা পেশেন্টকে এরকম বিভৎস খাবার লিস্ট দেওয়া হচ্ছে যে পেশেন্টের বললাম কোনো কিছুই খেতে পারেন না, উনি সবজি খেতে পারেন না, উনি মাংস খেতে পারেন না, উনি সামুদ্রিক মাছ খেতে পারেন না, উনি ডাল খেতে পারেন না, আসলে তাহলে উনি খাবেনটা কি? এই দুইটা প্রবলেম সবচেয়ে বেশি পেশেন্টরা আমাদের কাছে যখন আসে সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণা নিয়ে আসে। একটা ডায়াগনোসিস এর ক্ষেত্রে যে ইউরিক অ্যাসিড বেশি স্যার আমার গাউট, নাম্বার 2 স্যার আমি এই খাবার খাবো না, আমাকে এত বড় একটা লিস্ট দেওয়া হয়েছে। এই দুইটা ভ্রান্ত ধারণার জন্য পেশেন্টরা সবচেয়ে বেশি সাফার হয়। ডাউট হয়ে যাওয়ার পরে পেশেন্টকে কাউন্সিলিং হয়ে যাওয়ার করার পরে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টরা ফলো আপে থাকে। সেক্ষেত্রে কারণ সেক্ষেত্রে তার খাবারের কিছু, ওনার খাবারের কিছু মডিফিকেশন দিলেই পেশেন্টরা খুব ভালো থাকে। খুব বেশি মডিফিকেশন করার বেশি আমাদের দরকার হয় না। সুতরাং ডায়াগনোসিস এবং এই যে চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভ্রান্ত ধারণায় পেশেন্টরা থেকে থাকে, এবং ভুল চিকিৎসা নিয়ে বা ভুল ডায়াগনোসিস নিয়ে পেশেন্টরা বছর বছর কাটাতে থাকে, ইউরিক অ্যাসিডের ড্রাগ খেতে থাকে, যেটা আসলে কোনো দরকার নেই। ধন্যবাদ স্যার। স্যার, গাউটের রোগীদের একটা জানতে চাওয়ার বিষয় থাকে যে আমি আসলে কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে সবচেয়ে ভালো সেবাটা পাবো। স্যার, একটু যদি বলে দিতেন যে গাউট নিয়ে আসলে কার কাছে গেলে বেস্ট ট্রিটমেন্ট পাওয়া যাবে, এবং সেই সাথে যারা গাউটে আক্রান্ত আছেন তাদের জন্য স্যার কোনো বিশেষ পরামর্শ কিংবা কোনো উপদেশ যদি দিতে চান স্যার, সেগুলো একটু জেনে নিন। আচ্ছা, গাউটের প্রাথমিক চিকিৎসা যে কোনো এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে যে কোনো স্পেশালিস্ট দিতে পারে গাউটের প্রাথমিক চিকিৎসা। কিন্তু প্রথম কথা ডায়াগনোসিস কারেক্ট করতে হবে, দিস ইজ মূল কথা। গাউট সাবজেক্টটা মূলত আসলে স্পেশালি যেটা বললাম যে আসলে আমরা অ্যাকচুয়ালি রিমাটোলজিস্ট,
রিমাটোলজিস্টরাই সাধারণত এই রোগটা নিয়ে বেশি ডিল করে থাকে অন্যান্য সাবজেক্টে। সো একজন রিমাটোলজিস্ট দেখানোটা ভালো, উচিত। কিন্তু ইনিশিয়াল ক্ষেত্রে যে কোনো স্পেশালিস্টকেই আসলে বা যে কোনো এমবিবিএস ডাক্তার ডায়াগনোসিস করতে পারে, প্রাথমিক চিকিৎসা দিতে পারে। পরবর্তীতে এটা যদি কমপ্লিকেশন ডেভেলপ করে ফলো আপ কাউন্সিলিং ক্ষেত্রে একজন রিমাটোলজিস্টের শরণাপন্ন হওয়াটা ভালো। এবং যেহেতু একটা কাউন্সিলিং ব্যাপার থাকে, লাইফ লং ট্রিটমেন্টের ব্যাপার থাকে, লাইফ লং ড্রাগ লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারেজ করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে একজন রিমাটোলজিস্টের কাছে যাওয়াটাই একজন গাউট রোগীর ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হবে। ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে স্যার গাউটে যারা আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? গাউটের ক্ষেত্রে আমি পেশেন্ট বলতে চাই, আসলে ইউরিক অ্যাসিড বেশি মানে গাউট না, প্রথম কথা নাম্বার 1। নাম্বার 2, কোমরে ব্যথা, গিরায় ব্যথা, ইউরিক অ্যাসিড বেশি, গাউট না। নাম্বার 2। নাম্বার 3, ফিমেল পেশেন্ট, ইউরিক অ্যাসিড বেশি, গাউট না। 3টা পয়েন্ট। গাউট হয়েছে আমি কিছুই খেতে পারবো না, সেটাও ভুল ধারণা। আপনি প্রায় সবই খেতে পারবেন, অল্প কিছু খাবার ছাড়া, সেগুলো পরবর্তীতে খেতে পারবেন অল্প অল্প। তার মানে গাউট হলে যে সব খাবার বন্ধ, সেটাও না। মূল কথা, গাউট রোগটা অত কমন না আমাদের সোসাইটিতে অন্যান্য বাতের তুলনায়। সুতরাং গিরাতে ব্যথা হওয়া মানেই গাউট। এই কথাগুলো মাথায় রাখতে হবে। এবং আপনার শরীরে যদি কোনো বিভিন্ন গিরাতে ব্যথা থাকে, অবশ্যই নিকটস্থ রিমাটোলজিস্টের শরণাপন্ন হন। সঠিক ডায়াগনোসিসটা ঠিক করুন, সঠিক চিকিৎসা যান। আপনার লাইফটা আর 8-10টা মানুষের মতো লাইফের মতো হবে, আপনার ফুড স্টাইলটাও 8-10 মানুষের মতো হয়ে যাবে এট দ্য টাইম বিং। সুতরাং আপনি নিকটস্থ রিমাটোলজিস্টের শরণাপন্ন হন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সজীব স্যার। চমৎকার কিছু কথা বলেছেন এবং গাউটের রোগী যারা আছেন তাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আসলে গাউটের রোগী যারা আছে, আমরা বিশেষ করে ডায়েটরি হ্যাবিটটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তায় থাকি এবং মনে করি যে আমি আসলে কিছুই খেতে পারবো না। এই বিষয়ে এই ভুল ধারণাগুলো থেকে আমার মনে হয় আজ আমরা বেরিয়ে আসলাম এবং স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন, যেগুলো গাউটের রোগী যারা আছে তাদের কাজে আসবে আশা করছি। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সজীব স্যারকে আবারও কৃতজ্ঞতা জানাই আপনার মূল্যবান সময়ের জন্য। আপনার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। দর্শক আমাদের সাথে যারা ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে অনেকেই ছিলেন, আনোয়ারুল ইসলাম, এমডি আকরামুজ্জামান রোকন, আব্দুর রহিম, শহীদ জামান, এমডি সোয়াইব আজাদ শিকদার, সবাই মন্তব্য করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য। দর্শক, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাই এবং সেই সাথে আয়োজন শেষ করবার আগে বলতে চাই, আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টপাসি টিউবাসিড। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.